পাখি যাচ্ছে, এই যে একটা ঝাঁক, এখানে কিন্তু পৃথিবীর সমস্ত পাখি যাচ্ছে না। এই গ্রুপ অফ বার্ড, এক গ্রুপ পাখি 10টা-20টা হতে পারে। আমরা বলি হচ্ছে মিছিল, ক্লাসরুম, মিছিলে পৃথিবীর সমস্ত মানুষ আসে না, গ্রুপ অফ পিপল আসে। তাহলে এটা ফ্লাওয়ার এখানে পুরো ফুলের জাতিকে বোঝাচ্ছে, কালেকটিভও হবে না। আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেগুলো দেখা যায় না, হ্যাঁ, গুণ বোঝায়, সততা, সাহসিকতা, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এটাও হচ্ছে না আমাদের, তাহলে ফ্লাওয়ার হচ্ছে কমন নাউন। আমরা আর কিছু এরকম নাউন দেখতে পারি। এটা বোঝার উপায় হচ্ছে আমাদের সবসময় আমরা চিন্তা করব, আমি যদি বলি কয়েকটা দেশের নাম বলি, বাংলাদেশ, ইন্ডিয়া, এইগুলো একটা প্রপার নাউন। অন্যদিকে কান্ট্রি বললে, কান্ট্রি দ্বারা সকল দেশকে বোঝায়, তাহলে কান্ট্রি হচ্ছে কমন নাউন। সেম ভাবে আমরা যদি নদীর নাম বলি, পদ্মা, যমুনা, মেঘনা, এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রপার নাউন, নির্দিষ্ট নাম বোঝাচ্ছে। আমি একসাথে রিভার বললে সমস্ত নদীকে বোঝাচ্ছে, তাহলে এই যে কান্ট্রি, এখানে রিভার, এগুলো হচ্ছে কমন, পুরো জাতিকে বোঝায়। সিমিলারলি আমাদের এখানে ফ্লাওয়ার পুরো জাতিকে বোঝাচ্ছে ফুলের, এই জন্য এটা হবে কমন নাউন। ঠিক আছে, তাহলে আমাদের 3 নাম্বার টপিকটা হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে, আর আরো স্পেসিফাই করলে নাউন থেকে এসছে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি ক্লিয়ার। আমি একই সাথে টপিকটাও বলছি, প্রশ্নের ব্যাখ্যাটাও বলছি, যাতে আমাদের একটু আইডিয়াও হয়ে যায়। ওকে, এরপরে আমাদের চাওয়া হয়েছে দ্য অ্যান্টোনিম অফ ওয়ার। ওয়ার শব্দটির অর্থ হচ্ছে যুদ্ধ। তাহলে এটা আমাদের মুখস্থ বিষয় থেকে এসেছে, বিপরীত শব্দ চেয়েছে। তাহলে সিনোনিম, অ্যান্টোনিম, ইংরেজি যদি কোথাও কোনো পরীক্ষায় থাকে, সিনোনিম অ্যান্টোনিম থেকে একটা না একটা প্রশ্ন থাকতেই হবে, মাস্ট। তো এখানেও এটা ভোকাবুলারি থেকে এসেছে। আমরা তাহলে 4 নাম্বার টপিকের নাম লিখবো ভোকাবুলারি অথবা সিনোনিম অ্যান্টোনিম, যেটা খুশি লিখতে পারি। তাহলে যুদ্ধ, ওয়ার মানে যুদ্ধ, তাহলে এই বিপরীত শব্দ যে আছে, যুদ্ধের বিপরীত হচ্ছে শান্তি। তাহলে অপশন এ তে আছে কনফ্লিক্ট, কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব বা যুদ্ধ, এটা হচ্ছে না, এটা সিনোনিম। বি তে আছে পিস, পিস মানে শান্তি, এটা হতে পারে। সি তে আছে ফাইটিং, যুদ্ধ লড়াই, এটাও হবে না। ডি তে আছে কমব্যাট, কমব্যাট অর্থ যুদ্ধ বা লড়াই, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। আর এ, সি, ডি হচ্ছে সিনোনিম, যুদ্ধের সমার্থক শব্দ, বিপরীত শব্দ হচ্ছে পিস। তাহলে এভাবে আমাদের বেশ কিছু ভোকাবুলারি পড়তে হবে, স্যার সিনোনিম অ্যান্টোনিম পরীক্ষায় আসতে পারে। ওকে, আমাদের 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি টেন্স থেকে এসেছে। আরেকটা গুরুত্বপূর্ণ এবং কমন টপিক হচ্ছে টেন্স, যেখানে আমরা পরীক্ষা দিব, যেখানে আমরা পরীক্ষা দিব টেন্স থেকে একটি প্রশ্ন থাকবেই। তো আমাদের এখানেও থাকবে, আমাদের কোন টেন্স জানতে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে দে হ্যাভ ডান, হ্যাভ, হ্যাজ প্লাস ভি3 আছে। তো সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ এর পরে ভি3 থাকলে সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। অপশনেতে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হবে না, কারণ পারফেক্ট কন্টিনিউয়াসে ভার্ব প্লাস আইএনজি থাকে, এটা হবে না। পাস্ট পারফেক্টও হবে না, কারণ হ্যাভ প্রেজেন্ট টেন্সে হয়। পাস্ট পারফেক্ট টেন্সও হবে না। ডি নাম্বারটা সঠিক উত্তর, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি টেন্সের স্ট্রাকচার আমরা সবাই জানি, এটা হবে তাহলে ডি নাম্বারটা। আর আমাদের 5 নম্বরের টপিক ছিল টেন্স, টেন্সের স্ট্রাকচার থেকে প্রশ্ন এসেছে। এরপরে হচ্ছে আমাদের 6 নাম্বার, আরো একটা টপিক এসছে আমাদের টেন্স থেকে, তবে এটা হচ্ছে আমাদের ফিউচার। আমাদের ফিউচারে এখানে বলা আছে আই শ্যাল বি গোয়িং টু চট্টগ্রাম বাই ট্রেন। আমাদের যদি শ্যাল বা উইল থাকে নরমালি সেটা ফিউচার টেন্সে পড়ে যায়, তাহলে এটাও ফিউচারে হবে। এখানে 4 ধরনের ফিউচার আছে, তাহলে আমরা একটু ফিউচারের
স্ট্রাকচার গুলা দেখে নিতে পারি। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে উইল অথবা শ্যাল প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হবে না। এরপরে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল প্লাস বি প্লাস প্লাস ভার্ব আইএনজি। এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ট্রেন। আমাদের যদি শ্যাল কোথায় গেল, সরি, ওকে। এরপরে হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টে কি হবে, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এরপরে V3 হবে। আর একটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে হবে শ্যাল হ্যাভ বিন ভার্ব প্লাস আইএনজি। তাহলে এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। তাহলে এখন আমাদের স্ট্রাকচারের সাথে মেলাতে হবে যে আমাদের আসলে কোনটা আমাদের অপশনে আছে। তাহলে আমাদের এখানে আমরা যদি ফিরে যাই, অপশনে আছে শ্যাল বি গোয়িং, শ্যাল বি প্লাস আইএনজি। তাহলে শ্যাল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যদি V3 থাকতো হ্যাভ এর পরে পারফেক্ট হতো। তাহলে আমাদের ফিউচার কন্টিনিউয়াস এই নাম্বারটাই আমাদের সঠিক উত্তর। বি পারফেক্ট হবে না, ফিউচার ইনডিফিনিট হবে না, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসও হবে না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরেরটায় চলে যাচ্ছি। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের টেন্স থেকে। আমরা পরপর দুইটা প্রশ্ন 5 এবং 6 পেয়েছি টেন্স থেকে। তার মানে এটা একটা বাক্য দিয়ে আমাদেরকে বলা হয় এটা কি ধরনের টেন্স জানতে চাওয়া হয়। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরের প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন আসছে অ্যাকিলিস হিল এই শব্দটির অর্থ কি? এটা একটা ফ্রেজ, এটা একটা শব্দ নয়। তাহলে অ্যাকিলিস যে হিলটা আছে, অ্যাকিলিস হিল একটা হচ্ছে বাগধারা, আমরা বাংলায় বাগধারা বলি, ইংলিশে এটাকে বলা হয় ইডিয়ম এন্ড ফ্রেজ। ইংলিশে বলা হয় ইডিয়ম থেকে, তার মানে এটা বাক্য দিয়ে আমাকে ফ্রেজ, ইংলিশে বলা হয়, যাকে বাংলায় বলা হয় ইডিয়ম বাগধারা। এখন আমাদের বাংলাতে আমরা বাগধারা পড়েছি বাক্য দিয়ে, আর ইংলিশে আমরা ওইভাবে পড়ি নাই। অ্যাকিলিস হিলটা খুব কমন একটা প্রশ্ন, সব সময় আসে। এটা একটা কাহিনীটা বলি। অ্যাকিলিস নামে একটা ক্যারেক্টার ছিল, প্রাচীন গ্রিক একটা মিথোলজির একটা ক্যারেক্টার। তো ও হচ্ছে দেবতা ওকে এমন একটা শক্তি দিয়েছিল যে ও পৃথিবীতে কেউ ওকে মারতে পারবে না। ওকে ওই যে একটা সমুদ্রে ডুবানো হয়েছিল, যে এই সমুদ্রের পানি অমরত্ব, হ্যাঁ, যেখানে যদি একবার চুবানো হয় কেউ গোসল করে অমরত্ব লাভ করে। পৌরাণিক কাহিনী, মিথোলজি, সত্য হতে পারে, এগুলো তো আসলে সত্য হয় না এইভাবে। যাই হোক, তো এখন ওকে যখন পানিতে চুবানো হয়েছিল, চুবানোর সময় তো ওই যে পাটা ধরে ওকে চুবিয়েছিল। তাহলে ওই পাটা, শুধু পায়ের একটা গোড়ালি জায়গাটা ধরে চুবাইছে পানির ভেতরে। তাহলে ওই যে পায়ের গোড়ালিটা পানির বাইরে ছিল, এই জায়গাটা ওর দুর্বল জায়গা ছিল, দুর্বল পয়েন্ট। শুধু ওর ওই জায়গাতে যদি কেউ আঘাত করতো তাহলে ও মানে ব্যথা পাইতো। এছাড়াও শরীরে অন্য কোথাও কেউ আঘাত করে ওকে জখম করতে পারতো না, ওরে দুর্বল করতে পারতো না।
এই জন্য ওইখান থেকে পানিতে চুবানো হয়েছিল। হিল মানে চুবানোর সময় তো ওই যে পাটা ধরে চুবিয়েছিল। পায়ের গোড়ালি মানে হচ্ছে তাহলে দুর্বল ওই জায়গা, পাটা শুধু পায়ের এটা একটা একটা গোড়ালি বার্তা। জায়গাটা ধরে তাহলে অ্যাকিলিস হিল চুবাইছে মানে হচ্ছে পানির ভেতরে, উইকনেস। তাহলে ওই যে বি পায়ের নাম্বারটা গোড়ালিটা পানির বাইরে ছিল। সরো দুঃখ হবে না, স্ট্রেংথ হবে না, ব্রেভারি সাহসিকতাও হবে না। ঠিক আছে, তাহলে আশা করি গল্পটা মনে থাকবে, আর পরীক্ষা আসলে এটা পারা যাবে। অ্যাকিলিস হিল মানে দুর্বল পয়েন্ট, দুর্বল জায়গা। তাহলে আমাদের 7 নাম্বার ছিল ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে। ওকে, এরপরে হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্ন। বলেছে এক্সাম্পল অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, নিচের কোন বাক্যটি ইন্টারোগেটিভ? তো আমরা নর্মালি জানি আমাদের বাক্য অর্থ অনুযায়ী 5 প্রকার এবং গঠন অনুযায়ী 3 প্রকার। তাহলে এইটা আমাদের এসছে সেন্টেন্স স্ট্রাকচার থেকে। তাহলে মিনিং অর্থ অনুযায়ী বাক্য 5 প্রকার, অ্যাসার্টিভ 2 হচ্ছে, ইন্টারোগেটিভ 3 হচ্ছে, ইম্পারেটিভ 4 হচ্ছে অপটেটিভ এবং 5 হচ্ছে এক্সক্লেমেটরি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের 5 ধরনের বাক্য। অ্যাসার্টিভ বাক্যে কি হয়? আগে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, শেষে একটা ফুল স্টপ হয়। ইন্টারোগেটিভ বাক্য চেনার উপায় কি? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, তারপরে সাবজেক্ট হয়, তারপরে মেইন ভার্ব থাকে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। ইম্পারেটিভ বাক্য শুরু হয় ভার্ব দিয়ে অথবা লেট দিয়ে, এটাও একটা ভার্ব, শেষে ফুল স্টপ হয়। অপটেটিভ বাক্য হচ্ছে মে বা মাইট থাকে, মঙ্গল কামনা বোঝায় এই টাইপের, শেষে একটা ফুল স্টপ থাকে। এক্সক্লেমেটরিতে হচ্ছে কিছু শব্দ থাকে, এরপরে হচ্ছে এই এক্সক্লেমেটরি সাইন থাকে। তাহলে ইন্টারোগেটিভ আর এক্সক্লেমেটরি চেনা খুবই সহজ, কারণ হচ্ছে এই সাইন দেখে। যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে চোখ বন্ধ করে এটা ইন্টারোগেটিভ, এই এক্সক্লেমেটরি সাইনটা থাকলে চোখ বন্ধ করে এটা এক্সক্লেমেটরি, আর বাকিগুলো তো আলাদা হিসাব। তাহলে আমাদের এখানে ইন্টারোগেটিভ বাক্য চেয়েছে, আমরা প্রশ্নবোধক চিহ্ন আছে কোন বাক্যে এইটা দেখেই চাইলে বলে ফেলতে পারি। অপশন ডি, ডি নাম্বারে একটা প্রশ্নসূচক চিহ্ন রয়েছে, তার মানে এটাই ইন্টারোগেটিভ নিঃসন্দেহে। আর এই যে ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে, এরপর অক্সিলারি ভার্ব হয়েছে। অপশন এ, দে আর প্লেইং ক্রিকেট, এটা একটা অ্যাসার্টিভ বাক্য, সাবজেক্ট ভার্ব। বি নাম্বারে শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো, ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটা ইম্পারেটিভ। সি নাম্বারে হচ্ছে হি ইজ আ গুড বয়, সাবজেক্ট ভার্ব, এটাও একটা অ্যাসার্টিভ বাক্য। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা, ইন্টারোগেটিভ বাক্য। তাহলে আমাদের 8 নম্বর প্রশ্নটা ছিল সেন্টেন্স থেকে, বাক্য, বাক্যের স্ট্রাকচার থেকে। আরেকটা বিষয় বলে রাখি, আমাদের অর্থ অনুযায়ী বাক্য 5 রকমের, আর গঠন অনুযায়ী কিন্তু বাক্য 3 ধরনের। আমাদের জেনে রাখা ভালো যে অর্থ অনুযায়ী 5 প্রকার, গঠন অনুযায়ী 3 প্রকার। সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স এবং হচ্ছে কম্পাউন্ড, এটা আমরা স্ট্রাকচারে যাব না, এটা একটু ডিফিকাল্ট। তাহলে আমাদের অর্থ অনুযায়ী 5 প্রকার বাক্য, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। গঠন অনুযায়ী 3 প্রকার, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। আমরা যখন রেগুলার ক্লাস করব, আমাদের রেগুলার ক্লাসে আমরা এই টপিকগুলো নিয়ে ডিসকাস করব। ক্লিয়ার সবাই? সবাই কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, বুঝতে পারছেন?
9 নম্বর বাক্য বলছে হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। কি মজা, আমরা খেলাটি জিতে গিয়েছি। এখানে হুররা কি ধরনের শব্দ? তাহলে আমাদের আরেকটি প্রশ্ন, এটা এসেছে পার্টস অফ স্পিচ থেকে, বাংলায় পদ, যেমন নাউন থেকে একটা পেয়েছিলাম, এখানে আমরা আরেকটা পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন পেয়েছি। তো আমরা জানি, একটু আগেই দেখেছি, এই যে সাইনটা আছে এক্সক্লেমেটরি সাইন, এক্সক্লেমেটরি সাইন থাকলে সেটা এক্সক্লেমেটরি বাক্য হয়। বাট আমাদের এটা চেয়েছে এই হুররা শব্দটা কোন পার্টস অফ স্পিচ। মনে রাখতে হবে আমাদের কিছু শব্দ আছে, যেমন এলাস, হুররা, ফাই, এলাস, হুররা, ফাই, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো হচ্ছে আমাদের ইন্টারজেকশন। আমাদের যে 8 রকমের পার্টস অফ স্পিচ আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন। এই যে ইন্টারজেকশন যে শব্দটা আছে, পার্টস অফ স্পিচটা আছে, এইগুলো নরমালি যে এলাস, হুররা, ফাই, এই শব্দগুলো নরমালি বসে এবং এরপরে একটা এক্সক্লামেটরি চিহ্ন থাকে। তাহলে এই শব্দগুলো যদি আমরা পাই, তাহলে আমরা এটাকে চোখ বন্ধ করে বলে দিব এটা হচ্ছে ইন্টারজেকশন। তাহলে অ্যাডজেক্টিভ হবে না, কনজাংশনও হবে না, অ্যাডভার্বও হবে না, এটা হবে ইন্টারজেকশন। এটা হচ্ছে আমাদের ইন্টারজেকশন। আরেকটা প্রশ্ন আমরা পার্টস অফ স্পিচ থেকে পেলাম। ওকে, আমাদের পরবর্তী 10 নম্বর প্রশ্ন, সিনোনিম চেয়েছে, সমার্থক শব্দ। তাহলে এই প্রশ্নটা এসেছে পার্ট ভোকাবুলারি থেকে, সিনোনিম অ্যান্টোনিম। আমরা ইতোপূর্বেই ভোকাবুলারি থেকে একটি প্রশ্ন পেয়েছিলাম, আমরা আরো একটি প্রশ্ন পেয়েছি ভোকাবুলারি থেকে, সিনোনিম। আগের বার এসেছিল অ্যান্টোনিম, এবার চেয়েছে সিনোনিম, সমার্থক শব্দ। এখানে আসছে রেসপেক্ট, শ্রদ্ধা করা, সম্মান করা। তাহলে রেসপেক্টের সিনোনিম কি? অনার, অনরুদ্ধ সম্মান করা, শ্রদ্ধা করা। ডিসপাইস, ডিসপাইস মানে অপমানিত করা, অবজ্ঞা করা, অবহেলা করা। মক অর্থ হাসি তামাশা করা, উপেক্ষা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। কন্টেম্পট, কন্টেম্পট অর্থ হচ্ছে বিরক্ত করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। তাহলে আমাদের সিনোনিম হচ্ছে অপশন এ, অনার। খুবই সহজ একটা ভোকাবুলারি এসছে। তাহলে আমরা 10 নম্বর টপিকে লিখবো হচ্ছে সিনোনিম বা ভোকাবুলারি, সিনোনিম অ্যান্টোনিম অথবা ভোকাবুলারি। তাহলে আমাদের দুইটা প্রশ্ন অলরেডি আমরা পেয়েছি। ওকে, আমাদের 11 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ডু ইট। তার মানে এইটা হচ্ছে আমাদের ভয়েস থেকে এসছে, ভয়েস চেঞ্জ। আমি গত বছর, তার আগের বছর ক্লাস নেওয়ার সময় প্রতি বছর বলেছি, মানে ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন সব সময় আসে, যতগুলা ডিপ্লোমার পরীক্ষা হয় সব জায়গাতেই, শুধু এখানে না, অন্যান্য ভার্সিটি অ্যাডমিশন সব জায়গাতেই ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন হয়। তো এখানেও এসেছে, প্যাসিভ ভয়েস করতে বলেছে। তো আমাদের ভয়েস চেঞ্জ করলে একটা কমন আইডিয়া আমাদের মনে রাখতে হবে, ভয়েস যদি আমরা চেঞ্জ করি সব সময় আমাদের ইয়া থাকতে হয়, V3 থাকতে হয়। ডু ভার্বটা আছে, এটাকে প্যাসিভ করলে ডান থাকতেই হবে, V3 থাকবেই প্যাসিভ করলে। এটা হচ্ছে একটা বোঝার দ্রুত উপায়। এছাড়াও আমরা ভয়েস যখন টপিক পড়বো, 12 রকমের টেন্সের, 12 রকমের ভয়েসের স্ট্রাকচার আছে, আমরা এখন সহজে চেনার জন্য দেখবো যে V3 আছে কোন অপশনে। অপশনে আছে লেট আস ডু ইট, ডুটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্মে, এটা হবে না। বি নাম্বারে লেট ইট ডু, এখানেও ভার্বের প্রেজেন্ট বা বেস ফর্মে আছে, V3 নাই, এটাও হবে না। ডি নাম্বারে লেট উই ডু, এটাও ভার্বের বেস ফর্মে আছে, এটাও হবে না। শুধুমাত্র সি নাম্বারে লেট ইট বি ডান, V3 আছে। তাহলে চোখ বন্ধ করে প্যাসিভ হচ্ছে সি নাম্বারটা। আমার স্ট্রাকচার না জানলেও আমি পারবো, কারণ এখানে V3 আছে, অন্যগুলোতে V3 নেই, ভার্বের 3 নাম্বার পাস্ট পার্টিসিপল ফর্ম নেই। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা, লেট ইট বি ডান, কাজটি করতে দেওয়া হোক। বিস্তারিত আমরা ভয়েস পড়ার সময় শিখবো।
তাহলে আমাদের 11 নম্বর প্রশ্নটা ছিল ভয়েস চেঞ্জ থেকে। এরপরে আমাদের 12 নম্বর টপিক প্রশ্ন, শূন্যস্থান পূরণ। হি ইজ আ ড্যাশ অনেস্ট ম্যান। আমরা দেখতে পাচ্ছি অপশনে আমাদের আর্টিকেল গুলো আছে। আমাদের আর্টিকেল আছে at, an, a, the। তার মানে আমাদের এই প্রশ্নটা এসছে আর্টিকেল থেকে। আমরা 12 নম্বর টপিক লিখবো হচ্ছে আর্টিকেল। আমরা আর্টিকেলে ব্যবহার করেছি, কখন এ হয়, কখন অ্যান হয়, কখন দা হয়। তো নরমালি আমাদের বোঝার উপায় হচ্ছে যদি ভাওয়েল সাউন্ড আসে বাংলায়, যেমন আমরা যে মৌলিক স্বরধ্বনি পড়েছি স্বরে অ, স্বরে আ, অনেস্ট, অ, অনেস্ট শব্দটা যদিও শুরুতে এইচ আছে কনসোনেন্ট লেটার, বাট সাউন্ড আসছে কি অ সাউন্ড। আমরা কিছু শব্দ দেখি, আমরা আর্টিকেল শিখবো, আর্টিকেল যে চেঞ্জ করব আমরা লেটার দেখবো না, সাউন্ডটা দেখবো। যেমন বল, বি এ ডাবল এল, বল। তাহলে বল এখানে বিটা কি সাউন্ড আসতেছে ব বাংলায়, তাহলে এটা হবে এ বল, কারণ এটা কনসোনেন্ট সাউন্ড আসতেছে। আবার আমি যদি বলি ইউনিয়ন, এখানে ইউ একটা ভাওয়েল আছে, বাট সাউন্ড আসতেছে কি ইউ, বাংলায় রস্যই রস্যৌ, ইউ। তাহলে ইউ সাউন্ড যখন আসে তাহলে তখন সেটা এ হয়ে যায়, ভাওয়েল হয় না। তাহলে লেটার দেখে চেনা যাবে না। সেম ভাবে অনেস্ট, আওয়ার, এই শব্দগুলো শুরুতে এইস আছে, এইস একটা হচ্ছে কনসোনেন্ট, কিন্তু এখানে সাউন্ডটা কি আসছে অ এবং আ, অনেস্ট, আওয়ার স্বরে আ, তাহলে ভাওয়েল সাউন্ড আসতেছে, এই জন্য হবে এম। এইভাবে আমরা যখন আর্টিকেল পড়বো আমরা সাউন্ড দেখে দেখে আইডেন্টিফাই করব, আর এই ব্যতিক্রম গুলোই কিন্তু পরীক্ষা আসে। ঠিক আছে, তাহলে আমাদের অনেস্ট ভাওয়েল সাউন্ড আসতেছে, এই জন্য এখানে ভাওয়েল সাউন্ড হবে এন, এটো হবে না, দাও হবে না, এও হবে না, এন হবে সঠিক উত্তর। আমাদের এটা ছিল আর্টিকেল থেকে। আমাদের 13 নম্বর প্রশ্ন, ফেমিনিন জেন্ডার। তাহলে আমরা এটা প্রশ্নটা পাচ্ছি জেন্ডার থেকে, লিঙ্গ থেকে, স্ত্রীবাচক পুরুষবাচক শব্দ। আমাদের বলছে হিরো যে শব্দটা আছে, হিরো শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি, ফেমিনিন জেন্ডার কোনটি। তাহলে এগুলো আমাদের মুখস্থ করবার বিষয়, জানি এটা খুবই কমন। হিরো, হিরোইন আমরা বলি, হিরোইন আসছে, হিরো আসছে, তাহলে হিরো এর ফেমিনিন স্ত্রীবাচক শব্দ হচ্ছে হিরোইন, অপশন এ। হিরোইক হবে না, হিরোইজম হবে না, হিরোইন হবে না। সঠিক উত্তর হচ্ছে এই নাম্বারটা। আর আমাদের এই টপিকটি হচ্ছে জেন্ডার। আমরা টপিকের নাম লিখবো জেন্ডার। আমাদের 14 নম্বর প্রশ্ন, গ্যাপ ফিলিং এসেছে ফ্রেজ আকারে, যে সে বাসা ত্যাগ করেছে কখন। হি লেফট দ্য হাউস অ্যাট ড্যাশ, উই, আওয়ার, লেট আওয়ার, এন্ড আওয়ার, টার্মিনাল হি। এখন এগুলো হচ্ছে আমাদের কিছু ফ্রেজের ব্যবহার। ঠিক আছে, তো আমাদের সে দেরিতে বাসা ত্যাগ করেছে, তো আমরা এই জন্য এটা ফ্রেজ হচ্ছে এন্ড আওয়ার। হি লেফট দ্য হাউস অ্যাট এন্ড আওয়ার, এন্ড আওয়ার, যে শেষ ঘন্টায় সে বাসা ত্যাগ করেছে, দেরিতে বাসা ত্যাগ করে গিয়েছিল। তাহলে আমাদের এই টপিকটা হচ্ছে কোথা থেকে এসছে, ফ্রেজ। এগুলো মুখস্থ করবার বিষয়, আমরা যখন মুখস্থ করব তখন আমরা হচ্ছে এই বিষয়গুলো পার। আমাদের 15 নম্বর প্রশ্ন, সর্বশেষ এই বছরের আরেকটা গ্যাপ ফিলিং এসছে, ওয়ার্ক হার্ড ড্যাশ ইউ উইল নট সাকসিড ইন লাইফ। তাহলে এন্ড, বাট, ইফ, আদারওয়াইজ। আমাদের এই প্রশ্নটা এসছে কনজাংশনের ব্যবহার থেকে। আমরা এটাকে পার্টস অফ স্পিচের মধ্যে রাখতে পারি কনজাংশন লিখে,
অথবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ওইটার মধ্যেও আমরা ধরতে পারি, সেন্টেন্সের মধ্যেও। দুই জায়গা থেকে আমরা এটা বিবেচনা করতে পারি। আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়বো তখন আমরা এই প্রশ্নগুলো উত্তর করতে পারবো। এটা একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। বলছে পরিশ্রম করো, না হলে তুমি সফল হতে পারবে না। এটা একটা কম্পাউন্ড বাক্য। তো কম্পাউন্ডে এন্ড হয়, কনজাংশন, বাট হয়, আদারওয়াইজ হয়, ইফ হয় না। এখন অর্থ অনুযায়ী খেয়াল করতে হবে। বলছে পরিশ্রম করো, কাজ করো, তুমি সফল হবে না। তাই পরিশ্রম করো, না হলে তুমি সফল হতে পারবে না। এই যে না হলে বাংলা, না হলে এর জন্য ইংরেজিতে কনজাংশন হয় হচ্ছে আদারওয়াইজ। এন্ড অর্থ এবং, বাট অর্থ কিন্তু, ইফ অর্থ যদি, আর আদারওয়াইজ অর্থ হচ্ছে অন্যথায়, না হলে। তাহলে আমরা এখানে অর্থ অনুযায়ী আদারওয়াইজটি সঠিক উত্তর। ঠিক আছে, আর বাকিগুলো অর্থ অনুযায়ী হচ্ছে না। তাহলে আমাদের 15 নম্বরটাও হয়ে গেল। আমরা 24-25 প্রশ্ন শেষ করে 23-24 চলে এসেছি। তাহলে আমরা 15টা প্রশ্ন লিখলাম, আমরা বিশ্লেষণ করলাম। আমি একটু কথা শুনতে চাই কয়েকজন, যে প্রথম কথা, সবাই কি আছেন ক্লাসে? শুনতে পাচ্ছেন ঠিকঠাক? ইয়েস স্যার। জি আছে। আচ্ছা, এই 15টা প্রশ্ন বিশ্লেষণ করলাম। আপনাদের যে পড়াশোনার অভিজ্ঞতা তার আলোকে কি মনে হয়, প্রশ্নগুলো কি খুব বেশি কঠিন আসে? কঠিন ছিল টপিকগুলো? না স্যার, অনেক ইজি ছিল। আচ্ছা, সবাই খাতায় যারা লিখেছেন সে একটু কাউন্ট করে বলবেন যে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে, কোন কোন টপিক থেকে কয়টা এসেছে, অর্থাৎ ভোকাবুলারি থেকে কয়টা এসেছে, টেন্স থেকে কয়টা এসেছে, সেন্টেন্স থেকে কয়টা এসেছে, একটু হিসাব করেন। 15টা প্রশ্ন কয়টা টপিকে পড়েছে? কেউ কি হিসাব করেছেন? 7টা টপিক। কয়টা টপিক? 7টা। 7টা। ওকে, আমরা একটু লিখে ফেলি। আমাদের টপিক হচ্ছে, এটা হচ্ছে আমরা 24-25 2000 সরি 24-2025 সালে আমাদের টপিক। আচ্ছা, 1 নম্বর টপিক হচ্ছে আমরা ধরলাম কি বলে, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ থেকে কয়টা প্রশ্ন এসেছে? কেউ কথা বলেন। কাউন্ট করে বলেন। কি ব্যাপার? চারটা। পার্টস অফ স্পিচ থেকে 4টা? জি স্যার। ওকে। টেন্স থেকে কয়টা আসছে? একটা, দুইটা, দুইটাই তো দেখতে পাচ্ছি। আর কি ছিল? দুইটাই, হ্যাঁ দুইটাই। দুইটাই। সেন্টেন্স থেকে কয়টা? সেন্টেন্স একটা, হচ্ছে হ্যাঁ, 15টা প্রশ্ন খাতায় দেখা যায় না, তো অনেক বেশি জায়গা লাগার কথা না। একটাই তো দেখতে পাচ্ছি যে। আচ্ছা, এরপরে আমাদের কি টপিক আছে? আর্টিকেল আছে। আর্টিকেল থেকে এসছে একটা, তাই তো? জি স্যার। এরপরে পেয়েছি কি, জেন্ডার। জেন্ডার, জেন্ডার থেকে পেয়েছি একটা, হ্যাঁ গুরুত্বপূর্ণ, ভয়েস চেঞ্জ। ভয়েস থেকে পেয়েছি কয়টা? একটা। এরপরে হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি থেকে একটা, ভোকাবুলারি থেকে ছিল দুইটা। ভোকাবুলারির ভেতরেই তো সিনোনিম অ্যান্টোনিমস পড়েছে। ইডিয়মস এন্ড ফ্রেজ। ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে ছিল কয়টা? দুইটা। ফ্রেজ ইডিয়মস দুইটা না তিনটা? একটাই তো ছিল না। ইডিয়ম থেকে একটা আর ফ্রেজ থেকে একটা, এট এন্ড আওয়ার আর অ্যাকিলিস হিল।
তাহলে কয়টা হলো? 4, 2, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। আরেকটা প্রশ্ন কোথায় থেকে এসেছিল? আর কি টপিক আছে বাদ গিয়েছে আমাদের? ডিগ্রি। রাইট, ডিগ্রি। ডিগ্রি থেকে এসছে একটা। জি। তাহলে এই হচ্ছে আমাদের টপিক 24-25 সালেরটা আমরা পাইলাম। তাহলে আমাদের মাত্র 9টা টপিক থেকে 15টা প্রশ্ন এসেছে। এরপরে আমরা হচ্ছে দেখব পরবর্তী বছরে কোন কোন টপিক গুলো থেকে প্রশ্ন এসেছে। আমরা পরেরটায় চলে যাচ্ছি, কেমন? জি স্যার। ওকে, পাওয়ার পয়েন্ট। বাকিরা কি ক্লাসে আছে না বাকিরা ঘুমোচ্ছে? বাকিদের কি খবর? হ্যালো। জি ভাই আছি। ওকে, তাহলে আমরা পরের বছর 23-24 সালের প্রশ্ন সলভ করতে যাচ্ছি। এখানে শুরুতে এসছে অ্যাপেল অফ ওয়ান্স। এটা হচ্ছে আমাদের ইডিয়মস এন্ড ফ্রেজ, সেম ভাবে লিখতে হবে 1 নম্বর। তো এটা হচ্ছে বাগধারা থেকে, ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে। আপেল কারো আপেল, আপেল মানে হচ্ছে একটা খাবার জিনিস, পছন্দের জিনিস। আপেল মানুষের একটা খাবার পছন্দের জিনিস হয় না, যে সবসময় চোখে চোখে রাখে, চোরে নিয়ে নেওয়া যায় এগুলো। অ্যাপেল অফ ওয়ান, কারো চোখের আপেল মানে বোঝায় হচ্ছে খুবই পছন্দের ব্যক্তি, প্রিয় ব্যক্তি, এটা মানে এই বাগধারাটার অর্থ। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা, এক্সট্রিমলি ফেভারিট, প্রচন্ড রকমের পছন্দ। বিতে বিগ আই হবে না, অ্যাপেল লাইক আই, চোখের মতো আপেল হবে না, এটাও হবে না। এই নাম্বারটা সঠিক উত্তর। এরপরে হচ্ছে 2 নাম্বারটা, দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু। লুনার শব্দটা তাহলে শব্দ থেকে এসেছে, ভোকাবুলারি। আমাদের 2 নাম্বার টপিক হচ্ছে ভোকাবুলারি। আমরা জানি লুনার শব্দটা চাঁদের সাথে সম্পৃক্ত। আরেকটা শব্দ আছে সোলার, সোলার শব্দটা সূর্যের সাথে সম্পৃক্ত। আমরা গ্রামে যে সোলার প্যানেল ব্যবহার করি না, সৌরবিদ্যুৎ, লুনার শব্দটা চাঁদের শব্দটা সূর্যের সাথে সম্পৃক্ত। আর লুনার সোলার, সোলার শব্দটা হচ্ছে চাঁদের সাথে। লুনার শব্দটা হচ্ছে ল্যাটিন শব্দ, লুনার থেকে এসেছে। হ্যাঁ, যাই হোক, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা, মুন। ঠিক আছে, সূর্য হবে না, মঙ্গল গ্রহ হবে না, পৃথিবীও হবে না। ডি নাম্বারটা সঠিক উত্তর, ভোকাবুলারি থেকে এসছে। 3 নাম্বার আমাদের হচ্ছে which one of the following is a singular number। নাম্বার থেকে আসছে, এক বচন, বহু বচন, সিঙ্গুলার, প্লুরাল। তাহলে নিচের কোনটা সিঙ্গুলার, এক বচন? অপশন এতে আছে মেন, মেন হচ্ছে মানুষগণ, প্লুরাল। ম্যান হচ্ছে সিঙ্গুলার আর মেন হচ্ছে প্লুরাল। সেম ভাবে বিতে আছে উইমেন, উইমেন হচ্ছে প্লুরাল, সিঙ্গুলার হচ্ছে ওম্যান, MAN। সি নাম্বার আছে পারসনস, পারসন সিঙ্গুলার, আর এখানে পারসনস এর যুক্ত হয়ে প্লুরাল ফর্মে আছে। ডি নাম্বারটা সঠিক উত্তর, MAN, ম্যান, এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে শুধুমাত্র ডি নাম্বারে সিঙ্গুলার আছে, এন সঠিক উত্তর। আমাদের 4 নাম্বার, হি ইজ গুড ড্যাশ ইংলিশ। এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনের ব্যবহার থেকে আসছে। আমাদের 4 নাম্বার টপিক হচ্ছে প্রিপোজিশন। তো গুড মানে ভালো, কোনো বিষয়ে ভালো বা দক্ষ, এক্সপার্ট বোঝাইতে সবসময় গুডের পরে অ্যাট হয়, গুড অ্যাট। যেমন আমি বললাম যে রহিম ক্রিকেট খেলায় ভালো, গুড অ্যাট ক্রিকেট। বললাম ইংলিশে ভালো, গুড অ্যাট ইংলিশ। কেউ ফুটবল খেলায় ভালো, গুড অ্যাট ফুটবল। তাহলে এটা হলো গুড অ্যাট হয়। তাহলে এখানে হবে হি ইজ গুড অ্যাট ইংলিশ, হি ইজ গুড অ্যাট সায়েন্স, গুড অ্যাট ম্যাথমেটিক্স। ঠিক আছে, প্রিপোজিশন থেকে এসছে এটা। সি নাম্বারটা সঠিক উত্তর।
ওকে, আমরা সেম এই বাক্যটাই পেয়েছিলাম 24-25 সালে। তার মানে এই প্রশ্নটা পরপর 2 বছর এসছে। হুররা, উই হ্যাভ ওন দ্য গেম। এখানে লেখাও আছে, এই যে সেন্টেন্স, এই যে অ্যালাস, হুররা, ফাই শব্দগুলো থাকলে ওই বাক্যটা, ওই শব্দগুলো হচ্ছে ইন্টারজেকশন হয়। আর বাক্যটা কি হয়, একটু আগেই উপরে লিখেছিলাম, এই যে এই চিহ্নটা থাকলে এটা এক্সক্লেমেটরি বাক্য হয়, তাই না? এক্সক্লেমেটরি বাক্য হয়। তাহলে আমাদের এখানে যে হুররা এক্সক্লেমেটরি সাইনটা আছে, তাহলে এই বাক্যটা হবে এক্সক্লেমেটরি বাক্য। লাস্টের ফুল স্টপ দেখে লাভ নেই, তাহলে আমাদের অ্যাসার্টিভ হবে না, ইম্পারেটিভ হবে না, ইন্টারোগেটিভ হবে না, এক্সক্লেমেটরি বাক্য হবে। তাহলে আমরা সেন্টেন্স থেকে এই বছরে একটা প্রশ্ন পেয়েছি, পূর্বের বছরে। তাহলে 5 নাম্বারের টপিক হচ্ছে সেন্টেন্স। তার মানে আমরা বুঝতেছি কিনা যে একই টপিক থেকে বারবার প্রশ্ন হয়। এই টপিক থেকে গত বছর এসছে, তার আগের বছর এসছে। ওকে, দ্য ওয়ার্ড বিউটিফুল কি ধরনের শব্দ? তার মানে এটা পার্টস অফ স্পিচ থেকে এসেছে, বিশেষ করে অ্যাডজেক্টিভ। পার্টস অফ স্পিচ থেকে আমরা 4টা শব্দ প্রশ্ন পেয়েছিলাম গত বছরে, আর তার আগের বছরও আবার পেয়েছি। তাহলে বিউটিফুল মানে সুন্দর, এটা একটি গুণ বোঝাচ্ছে। তার মানে এটা একটি অ্যাডজেক্টিভ। যে শব্দগুলো দিয়ে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বোঝায় সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এটা হবে একটা অ্যাডজেক্টিভ। ভার্ব হবে না, প্রপার নাউন হবে না, অ্যাডভার্ব হবে না। ডি নাম্বারটা সঠিক উত্তর। আমরা টপিক লিখবো 6 নম্বরে, পার্টস অফ স্পিচ, পাশে অ্যাডজেক্টিভ। ওকে, আমাদের 7 নাম্বার, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড রিয়ালাইজ? রিয়ালাইজ শব্দটির নাউন ফর্ম কি? রিয়ালাইজ একটি ভার্ব। রিয়ালাইজ মানে হচ্ছে বুঝতে পারা, উপলব্ধি করা। তাহলে এর নাউন ফর্ম চেয়েছে, এটাও পার্টস অফ স্পিচ থেকে এসেছে। আমাদের কিছু শব্দ এরকম আসে, নাউন থেকে ভার্ব করতে বলে, ভার্ব থেকে নাউন করতে বলে, অ্যাডজেক্টিভ করতে বলে। তো এখানে রিয়ালাইজ ভার্ব, রিয়ালাইজ এর নাউন হচ্ছে রিয়ালাইজেশন। আমাদের শব্দের শেষে TION, আমাদের শব্দের শেষে TION এটা থাকলে নরমালি নাউন হয়, নাউন শেষে TION থাকে। যেমন রিয়ালাইজ থেকে এসছে রিয়ালাইজেশন। যেমন আরেকটা ভার্ব অ্যাপ্রিশিয়েট, অ্যাপ্রিশিয়েট হচ্ছে ভার্ব, এর নাউন হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, TION হয়ে। এরকম অসংখ্য শব্দ আছে TION দিয়ে নাউন হয়। তাহলে আমাদের মনে রাখতে হবে, নরমালি সবসময় না, বেশিরভাগ ক্ষেত্রে TION থাকলে সেটা নাউন হয় ভার্ব থেকে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে রিয়ালাইজের বি নাম্বারটা, রিয়ালাইজেশন। রিয়াল মানে আসল, এটা একটা অবস্থা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। রিয়ালিটি এটাও নাউন, বাট এটা বাস্তবতা, ভিন্ন অর্থে। রিয়ালাইজ বুঝতে পারা, এর নাউন হচ্ছে রিয়ালাইজেশন, উপলব্ধি। কেমন? তাহলে এটা পার্টস অফ স্পিচ থেকে এসছে। আমাদের পরবর্তী প্রশ্ন 8 নাম্বার, এ প্রোনাউন ইজ আ ওয়ার্ড ইউজড ইন প্লেস অফ ড্যাশ। তার মানে আমাদের এই শব্দটাও, এই প্রশ্নটাও পার্টস অফ স্পিচ থেকে এসছে। আমাদের এই প্রশ্নটা কি থেকে এসছে? পার্টস অফ স্পিচ থেকে, যে প্রোনাউন কাকে মডিফাই করে, প্রোনাউন
ওকে, আমাদের টাইম শেষ হয়ে গেছিল। গুগল মিটে 1 ঘন্টা মেয়াদ থাকে নরমালি। তো আমরা নতুন করে আবার শুরু করছি। সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি ভাই, পারতেছি শুনতে। ওকে, আমরা তাহলে ফিরে যাই। আমরা 8 নম্বর প্রশ্নে ছিলাম। ওকে, তাহলে আমাদের 8 নম্বর প্রশ্নটা, স্লাইড দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই, পারতেছি দেখতে। ওকে, গুড, গ্রেট জব। তাহলে আমাদের 8 নম্বর প্রশ্নটি ছিল, আ প্রোনাউন ইজ আ ওয়ার্ড ইউজড ইন প্লেস অফ। প্রোনাউন কার পরিবর্তে বসে? তাহলে আমাদের 8 নম্বর প্রশ্নটা এসছে পার্টস অফ স্পিচ থেকে, অর্থাৎ আরো একটি প্রশ্ন পার্টস অফ স্পিচ থেকে। নরমালি আমরা জানি প্রোনাউন হচ্ছে বাংলায় সর্বনাম, যারা নাউন এর পরিবর্তে বসে। যেমন রহিম, রহিমের পরিবর্তে হি বসে। মিতা স্ত্রীবাচক শব্দের পরিবর্তে সি বসে। রহিম, করিম একাধিক ব্যক্তি বোঝালে তার পরিবর্তে দে বসে। তাহলে নরমালি নাউনের পরিবর্তে বসে। খুবই সহজ। তাহলে 8-এর ডি নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর। 9 নাম্বার, water changes dash vapor when it is heated. এটা আমাদের এসছে প্রিপজিশনের ব্যবহার থেকে। প্রিপজিশন থেকে আরো একটি প্রশ্ন আমরা পেলাম। পার্টস অফ স্পিচের ধরবো না, আমরা প্রিপজিশনটাকে আলাদাই ধরবো। প্রিপজিশন একটি গুরুত্বপূর্ণ টপিক, মুখস্থ বিষয় আসে, গ্রামাটিক্যাল প্রিপজিশনেও আছে। প্রিপজিশন 2 ধরনের হয়, আমরা আলাদা টপিক হিসেবেই রাখছি। তো পানি রূপান্তরিত হয়, পরিবর্তন হয় যখন এটা তাপ পায়। পানি যখন তাপ পায়, ভেপর মানে বাষ্প, তখন পানি বাষ্পে পরিণত হয়। তাহলে একটা অবস্থা থেকে অন্য আরেকটা অবস্থায় যখন রূপান্তরিত হয়, তখন সেখানে ইনটু হয়। ইন মানে নরমালি প্রবেশ করা, আর একটা অবস্থা থেকে অন্য আরেকটা অবস্থায় চলে গেলে ইনটু হয়। তাহলে ওয়াটার চেঞ্জেস ইনটু ভেপর। ওয়াটার একটা পানি থেকে বাষ্পে পরিণত হয়ে যায়, তাহলে এখানে হবে ইনটু। ঠিক আছে, 9 নম্বর শেষ। এরপরে হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্ন। বলছে ট্রান্সফর্ম ইনটু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের এটা সেন্টেন্স থেকে এসছে, অথবা আমরা বলতে পারি চেঞ্জিং সেন্টেন্স। আমাদের যেই চেঞ্জিং সেন্টেন্স ছিল স্কুলে, টপিকটা ছিল, সেখান থেকে আসছে অ্যাফার্মেটিভ নেগেটিভ অর্থ অনুযায়ী। তাহলে আমাদের এখানে বলা আছে বাক্যটাকে নেগেটিভ বাক্যটা আছে অ্যাফার্মেটিভ করতে হবে। বলছে নো আদার এনিমাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ দ্য কাউ। অন্য কোনো প্রাণী নাই
এমন কোনো প্রাণী নাই যে কিনা গাভীর মতো উপকারী। তার মানে বোঝা যাচ্ছে গাভী হচ্ছে সবচেয়ে বেশি উপকারী প্রাণী, সব দিক থেকে সবচেয়ে উপকারী প্রাণী হচ্ছে গাভী। আমাদের অর্থটা ঠিক রাখতে হবে অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে গেলে। তাহলে যেহেতু গাভী সবচেয়ে উপকারী প্রাণী বলছে, সেটা কোন অপশনে আছে? অপশন এতে বলছে দ্য কাউ ইজ মোর ইউজফুল, গাভী হচ্ছে, তাহলে কম্পেয়ার করছে অন্য আরেকটার সাথে, অন্যটার চেয়ে বেশি। মোর থাকলে আমরা প্রথম দেখেছিলাম প্রথম প্রশ্নটাই ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি হয় না, তুলনা করা যাবে না, সব থেকে বেশি উপকারী বলছে, তাহলে এই নাম্বারটা হবে না। বি নাম্বার বলছে দ্য কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অ্যানিমাল, সুপারলেটিভ ডিগ্রিটা আছে, গাভী হচ্ছে সবচেয়ে বেশি উপকারী প্রাণী, এটা হতে পারে। সি নাম্বার বলছে দ্য কাউ ইজ ভেরি ইউজফুল, অনেক উপকারী, সব থেকে বেশি উপকারী বলছে না, তাহলে তুলনা হচ্ছে না, সি নাম্বারটা হবে না। ডি নাম্বারে বলছে দ্য কাউ ইজ এ ইউজফুল, একটি উপকারী প্রাণী, এটা নর্মাল সেন্সে বলছে, আমাদের প্রশ্ন তো তুলনা করছে, তো স্যার এমন কোন প্রাণী নাই গাভীর মতো উপকারী, তার মানে গাভী সব থেকে বেশি উপকারী, এজন্য ডিগ্রি হিসেবে আছে। বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর, দ্য কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অ্যানিমাল, গাভী হচ্ছে সবচেয়ে বেশি উপকারী প্রাণী। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। এটা আমরা চেঞ্জিং সেন্টেন্স পারলেও করতে পারবো, এছাড়া বাংলা মিনিং যদি ধরি, মিনিং অনুযায়ী আমরা এটা করতে পারবো। কেমন? বি নাম্বারটা সঠিক উত্তর। টপিক লিখবো হচ্ছে আমরা চেঞ্জিং সেন্টেন্স, বাক্য রূপান্তর। ওকে, আমাদের 11 নম্বর কারেক্ট প্যাসিভ ফর্ম, তার মানে ভয়েস চেঞ্জ থেকে এসছে। প্রতি বছরই ভয়েস চেঞ্জ থেকে, গত বছরও পেয়েছি, তার আগের বছর আমরা এখানে ভয়েস চেঞ্জ থেকে একটা প্রশ্ন পেলাম। বলছে প্যাসিভ করতে বলেছে অ্যাক্টিভ থেকে, শি কুকস মিট, সে হচ্ছে গোশ রান্না করে। তাহলে আমাদের প্যাসিভ করার কিছু নিয়ম আছে, টেন্স অনুযায়ী এটা পরিবর্তন হয়, যেহেতু আমরা এখন টপিক আকারে পড়ছি না, বিস্তারিত বলা যাবে না। তবে শি কুকস মিট এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আমরা শুধু প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা দেখব। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হয়, তারপরে V1 হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর প্যাসিভ ভয়েসে কি হয়, মানে একটা লিখতে ভুলে গেছি, অবজেক্ট। হ্যাঁ, আর প্যাসিভ করলে অবজেক্টটা হয়ে যায় সাবজেক্ট, অবজেক্টটা হয়ে যায় সাবজেক্ট, তারপরে অক্সিলারি আসে, এম, ইজ অথবা আর, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে এটা হচ্ছে আমাদের প্যাসিভ স্ট্রাকচার। অ্যাক্টিভ থেকে করলে এম ইজ আর V3 হবে। তাহলে আমাদের এখানে অ্যামিজার V3 আছে কোথায়? অপশন এ হবে না, ওয়াজ পাস্ট টেন্স, উইল হবে না, ফিউচার টেন্স, হ্যাজ হবে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ হয়। সি নাম্বারটা সঠিক উত্তর, ইজ কুকড, এই অবজেক্ট মিট হয়ে গেছে সাবজেক্ট, এরপরে ইজ, এরপরে V3, সাবজেক্ট হয়ে গেছে অবজেক্ট। তাহলে সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আমরা ভয়েস খুব বেশি কঠিন না, আমরা যখন পড়বো তখন কয়েকটা নিয়ম মানে টেন্স স্ট্রাকচার গুলো পড়লে আমরা ইজিলি পারবো। তাহলে আমাদের 11 নম্বরটা এসেছে ভয়েস চেঞ্জ থেকে। আমাদের পরবর্তী প্রশ্ন 12 নম্বর, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ওয়ার্ড। আমরা গত বছরও একটা প্রশ্ন পেয়েছিলাম ভার্বের যে ফর্ম থেকে, আমরা এই যে আলোচনা করেছিলাম শুরুর দিকে, এই যে রাইজ এর পাস্ট ফর্ম পার্টিসিপল ফর্ম রাইজ। তো এখানে এসছে কি বাই, বাই মানে ক্রয় করা, এর পাস্ট ফর্ম হচ্ছে বট, V3 হচ্ছে বট। আরেকটা ভার্ব আছে ব্রিং, এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রট, V3 হচ্ছে ব্রট। এরকম কিছু শব্দ আছে, ক্যাচ মানে ধরা, এর পাস্ট ফর্ম হচ্ছে কট, V3 হচ্ছে কট। তাহলে আমাদের দেখছি আমরা প্রতি বছরই ভার্ব থেকে পার্টস অফ স্পিচ, তার মধ্যে ভার্ব
ভার্বের ফর্ম থেকে প্রশ্ন আসছে প্রতি বছর একটা করে, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ। আমাদের ভার্ব পড়তে হবে, ভার্বের ফর্ম গুলা পড়তে হবে। তাহলে বাই এর পাস্ট পার্টিসিপল V3 হচ্ছে কি বট। তাহলে বানানটা কিন্তু খেয়াল করতে হবে। এই যে ব্রডটাও আছে, এটা কিন্তু আলাদা, এই যে একটু আগেই লিখেছি, কনফিউজিং, কিন্তু কনফিউজিং না? তাহলে এ নাম্বারে বানান ভুল আছে, BOUGHT, এটা ভুল হবে না। বি নাম্বারে বাইট, এটাও হবে না। সি নাম্বার BOGOST বট, এটার বানান ঠিক আছে। সি নাম্বারে আছে ব্রড, এটা হচ্ছে ব্রিং এর V3, ডি হবে না। তাহলে সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। কেমন? তাহলে আমাদের পরিষ্কার বানান সম্পর্কে ধারণা থাকতে হবে। ওকে, এরপরে হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্ন। Usually we go to school dash foot. আচ্ছা, আমি তো অনেকক্ষণ ধরে বকবক করতেছি, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছে? জি স্যার, জি ভাই, শুনছি। সবাই লিখতেছেন? জি ভাই লিখতেছি। আচ্ছা, তাহলে তো ঠিক আছে, আমি তো টেনশন আছি সবাই শুনতেছে কিনা। ওকে, তাহলে আমাদের 13 নম্বর প্রশ্নটা, এটা এসছে প্রিপজিশনের ব্যবহার থেকে। আমরা প্রিপজিশন থেকে আরো একটি প্রশ্ন পেলাম, যে সে সাধারণত স্কুলে যায় ফুট মানে পায়ে হেঁটে, খালি পায়ে হেঁটে। তো এখানে পা বোঝাচ্ছে, খালি পা বোঝাচ্ছে না। তো পায়ে হেঁটে যাওয়া অর্থে অন ফুট হয়, অন ফুট। এটা হলো ফিক্সড, মানে প্রিপজিশন মুখস্থ করে ফেলতে হবে। তাহলে এটা সঠিক উত্তর হবে অন, অন ফুট, পায়ে হেঁটে যাওয়া। তাহলে আমাদের 13 নম্বরে উত্তর পেলাম, এটা হচ্ছে প্রিপজিশন থেকে এসছে। 14 নম্বর, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ফ্রেন্ড? বন্ধু, নাউন শব্দটা, এই নাউন শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম চাওয়া হয়েছে। তার মানে আমরা পার্টস অফ স্পিচ থেকে আরো একটি প্রশ্ন পেলাম। আমাদের পার্টস অফ স্পিচে আমরা একটু আগে একাধিক প্রশ্ন পেয়েছি। গত বছর একটা পেয়েছিলাম, না এই বছরেই, সরি, এই 23-24-এই ভার্ব থেকে নাউন করতে বলেছিল একটা শব্দ, আর এখন বলতেছে নাউনের অ্যাডজেক্টিভ ফর্ম কি, একটা পার্টস অফ স্পিচ থেকে আরেকটাতে রূপান্তর করতে বলে। ওকে, তো আমরা এখানে একটু টেকনিক শিখবো, যে কিছু শব্দ আছে, শব্দের সাথে ly যুক্ত হলে, যেমন ফ্রেন্ড প্লাস ly, ফ্রেন্ডলি, মাদার প্লাস ly, মাদারলি। ওকে, ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড শব্দটা কোন পার্টস অফ স্পিচ, কে বলতে পারবে? নাউন। মাদার, নাউন। আচ্ছা। কুইক শব্দটা? কুইক অ্যাডজেক্টিভ। রাইট, গুড। ওকে, আর দুইটা শব্দ লিখেছি, একটা হচ্ছে কুইক, তো কুইকটা তো বলে দিয়েছে অ্যাডজেক্টিভ। হার্ড শব্দটা কোন পার্টস অফ স্পিচ? হার্ড। হার্ডটাও অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ইয়া। ওকে, মনে রাখবো আমরা নাউন প্লাস ly হলে, নাউন প্লাস ly হলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ এর সাথে ly যুক্ত হলে সেটা হয়ে যায় অ্যাডভার্ব। তাহলে এই যে ফ্রেন্ড এর সাথে ly যুক্ত হয়েছে, ফ্রেন্ডলি শব্দটা কি হবে, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ। কে বলতে? অ্যাডজেক্টিভ, কারণ নাউনের সাথে ly হয়েছে।
জি। মাদারলি শব্দটা কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। কুইকলি শব্দটা কি হবে? অ্যাডভার্ব। হার্ডলি। অ্যাডভার্ব। গুড। তাহলে আমরা মনে রাখবো যে মূল শব্দটা রুট ওয়ার্ড ফ্রেন্ড, মাদার, কুইক, এটা কি? নাউন। নাউনের সাথে এলওয়াই হলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে অ্যাডভার্ব। তাহলে আমাদের এখানে ফ্রেন্ড শব্দটা নাউন, এর অ্যাডজেক্টিভ হবে এলওয়াই যুক্ত করে ফ্রেন্ডলি। আর শব্দের পূর্বে বি যুক্ত হলে সেটা হয়ে যায় ভার্ব। যেমন ফ্রেন্ড শব্দটা আমাদের নাউন, আর বি ফ্রেন্ড করলে হয়ে যায় ভার্ব। শব্দের পূর্বে বি যুক্ত হলে, যেমন ক্লাউড, ক্লাউড হচ্ছে না অ্যাডজেক্টিভ, বি ক্লাউড করলে হয়ে যায় ভার্ব। সাফিক্স প্রেফিক্স ছিল না আপনাদের টপিক? সাফিক্স প্রেফিক্স মনে আছে? স্যার। এটা কিন্তু সাফিক্স প্রেফিক্স থেকে এসেছে, তাই না? Yeah. ওকে। যেমন ফুল মানে হচ্ছে বোকা, আর বি ফুল মানে হচ্ছে কাউকে বোকা বানানো। তাহলে বি যুক্ত হলে সেটা ভার্ব হয়ে যায় আগে। তাহলে আমাদের এই নাম্বারটা হবে না, বি ফ্রেন্ড হচ্ছে ভার্ব। ফ্রেন্ডলি নামে কোনো শব্দ নাই, বি নাম্বারটা ভুল শব্দ। সি নাম্বারে আছে ফ্রেন্ডলি, এলওয়াই যুক্ত হয়েছে নাউনের সাথে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আনফ্রেন্ড তো হচ্ছে উল্টা, মানে নাউনের অপোজিট শব্দ। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ফ্রেন্ডলি। বুঝতে পেরেছি? 14 নম্বরটা ছিল আমাদের পার্টস অফ স্পিচ থেকে। ওকে, সর্বশেষ আমাদের 15 নম্বর প্রশ্ন। আমাদের 15 নম্বর প্রশ্ন সিনোনিম, অর্থাৎ ভোকাবুলারি থেকে আরো একটি শব্দ এসেছে। সিনোনিম যে আছে ব্রেভ। ব্রেভ শব্দের অর্থ কি? কে বলতে পারবে? সাহসী, খুবই সহজ। তাহলে এর সিনোনিম সমার্থক শব্দ যে আছে ফিয়ারফুল। ফিয়ারফুল অর্থ কে বলতে পারবে? ভয়ার্ত। ভয়ঙ্কর, এটা হবে না। বিতে হচ্ছে কাওয়ার্ড। কাওয়ার্ড অর্থ কি? ভীতু। ভীতু, কাপুরুষ, এটা হবে না অ্যান্টোনিম। সিতে আছে টিমিড, মূলত বানান ভুল আছে এখানে, TIMID হবে টিমিড। টিমিড অর্থ কি? এটা অর্থ কাপুরুষ। হিরোইক, হিরোইক অর্থ সাহসী, হ্যাঁ, বীর, বীরত্বপূর্ণ। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? ডি নাম্বার, হিরোইক। ডি নাম্বারটা, হিরোইক। গুড। তাহলে এটা এসছে আমাদের ভোকাবুলারি থেকে। তাহলে এরপরে আমাদের নতুন আবার আরেকটা বছর শুরু হবে। তাহলে আমরা 23-24 শেষ করে ফেললাম। তেইশ চব্বিশের প্রশ্ন কি অনেক বেশি কঠিন ছিল? না, ভালোই ছিল। কয়েকটা প্রশ্ন ছিল কঠিন। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? ক্যালকুলেটটা করতে হবে যে 23-24 আমরা কোন কোন টপিক থেকে কয়টা প্রশ্ন পেলাম। মনে আছে না আমাদের হিসাবটা? এই যে আমাদের 24-25, এখন আমাদের হচ্ছে 23-24। 2023 2024। ওকে, তাহলে 2023-24 পার্টস অফ স্পিচ থেকে আমরা কয়টা প্রশ্ন পেয়েছি? কে লিখেছে? এবারও 4টা মনে হয়। মনে হবে কেন? চারটা। আচ্ছা, এক্সাক্ট হবে তো এটা। ওকে, 4টা, তার মানে সমান সমান। বুঝতে পারছি কতটা গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে হচ্ছে টেন্স থেকে কয়টা প্রশ্ন এসছে? নায়িকা টেন্স থেকে একটাও ছিল না। ওকে, ফাইন। এরপরে হচ্ছে সেন্টেন্স থেকে। সেন্টেন্স থেকে আমরা কয়টা প্রশ্ন পেয়েছি? একটা ছিল।
দুইটা না, একটা চেঞ্জিং সেন্টেন্স আছে। সেন্টেন্স আছে একটা। চেঞ্জিং সেন্টেন্স আমরা এটার মধ্যেই রাখি, সমস্যা নেই। আরেকটা ছিল কি? আর একটা ছিল এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এখান থেকেও দুইটা পেয়েছি। ওকে, ফাইন। আর্টিকেল থেকে এখানে কোনো প্রশ্ন ছিল না, তাই না? জি। ওকে। জেন্ডার থেকে কোনো প্রশ্ন ছিল? না, সরি, আর্টিকেল থেকে আগের বছরে একটা ছিল। সেন্টেন্স থেকে কি আগের বছর একটা ছিল না দুইটা ছিল? দুইটা। ওকে। ভয়েস চেঞ্জ থেকে কয়টা প্রশ্ন পেয়েছি এবার? একটা। একটা। তার মানে একটা একটা করে প্রশ্ন থাকছে ভয়েস চেঞ্জ থেকে। ভোকাবুলারি থেকে কয়টা? দুইটা। দুইটা না তিনটা? দুইটাই তো দুইটা। দেখেন। দুইটা। ওকে, দুইটা দুইটা। ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে কয়টা? একটা। একটা। এরপরে হচ্ছে ডিগ্রি থেকে ছিল এবছর? না। ওকে, ছিল না। নতুন একটা টপিক যুক্ত হয়েছে, প্রিপজিশন, তাই না? জি। জি, নাম্বারও ছিল এবার। কি ছিল? নাম্বার। হ্যাঁ, নাম্বার। এটা লিখবো, সমস্যা নেই। প্রিপজিশন থেকে গত বছরে ছিল না, একটা যদিও ধরা যায়, সমস্যা না। আর এই বছর ছিল কয়টা? তিনটা। প্রিপজিশন থেকে তিনটা ছিল? জি। ওকে, আরেকটা কি? নাম্বার। নাম্বার থেকে কয়টা? একটা। একটা। ডিগ্রি থেকে এবছর আসে নাই, নাম্বার থেকে একটা, ডিগ্রি থেকে একটা। ঠিক আছে না হিসাব? আর কোনো টপিক আসছিল আমাদের? না, এগুলোই। আরেকটা প্রশ্ন কোথায় গেছে? এখন তো 14টা প্রশ্ন। ভার্ব থেকে। ভার্ব তো পার্টস অফ স্পিচে পড়বে না? মধ্যে পড়বে। আচ্ছা, 4টা, 2টা, 6টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10, 11, 12, 13, 14। আরেকটা কই? ভার্বের ফর্ম ছিল একটা, ওই যে বাই বট, ওইটা। তাহলে ওইটা কি পার্টস অফ স্পিচে কাউন্ট করা হয় নাই? না, ওইটা করে না নেই। তাহলে এখানে 5টা হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 5টা। নরমালি আমরা পার্টস অফ স্পিচের মধ্যে দেখতেছি আমরা গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্ব, এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন। মানে সবগুলোই আসতেছে করে ফেলে, সমস্যা নেই, এখানে স্পেসিফাই করার দরকার নেই। ওকে, তাহলে আমরা ক্লিয়ার মোটামুটি। ডায়েরি দেখেন, আমরা কমন পার্টস অফ স্পিচ, কমন একটা টপিক যেটা থেকে সবচেয়ে বেশি মানে অর্ধেক প্রশ্ন চলে আসতেছে। এরপরে টেন্সও মোটামুটি এক বছর আসে নাই, বাট এখান থেকে আসবেই, আসবেই মানে আসবেই। সেন্টেন্স একটা কমন টপিক, এখান থেকে পরপর 2 বছরে আসছে, তার মানে এটা আমাদের 3 স্টার ক্যাটাগরি। এইভাবে আমরা হিসাব করব, আরো একটা বছর আমরা সলভ করব। তাহলে আমরা চলে যাই নাকি? আমরা যেখানে ছিলাম আমাদের পরবর্তী বছর। এটা হচ্ছে নিটোরের সাইকো ফিজিওথেরাপি অ্যাডমিশন টেস্ট 23-24 প্রশ্ন। জাস্ট আ মিনিট। 9টা থেকে 12টা 11টা পর্যন্ত আপনার পরীক্ষা রাখছে, ওইটা
ওকে, শুনতে পাচ্ছেন আমাকে? জি। ওকে, আমাদের নিটরে একটু আমরা এতক্ষণ করেছি কি বিএসসি ইঞ্জিনিয়ারিং, তাই না? এখন এটা একটু নিটরের আমরা টপ প্রশ্নগুলো দেখছি। এখানে শুরুতে একটু ভিন্ন ধাঁচের ট্রান্সলেশন, অনুবাদ থেকে এসেছে। তাহলে এটা আমাদের অনুবাদ হবে, ট্রান্সলেশন টপিকের নাম হবে হোয়াট ব্রিংস ইউ টু দ্য ডক্টর, মানে কেন আপনি ডক্টরের কাছে আসলে এসেছেন। এখানে হোয়াট ব্রিংস মানে কি কারণে, হ্যাঁ, কে আপনাকে, এটা হবে না কে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, নিয়ে এসেছে, কিসে আপনি ডাক্তারের কাছে এসেছেন, কেন এসেছেন। মানে হোয়াই দিয়ে লেখা যায়, হোয়াট দিয়েও লেখা যায়। ঠিক আছে, ডি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এগুলো অনুবাদ, এগুলো আসলে প্র্যাকটিসের মাধ্যমে মানে ঝালাই করতে হবে আমাদেরকে। ওকে, এরপরে আমাদের 2 নাম্বার যে প্রশ্নটা, এটাও আমাদের অনুবাদ থেকে এসছে। এটা হচ্ছে কি গেট দ্য বল রোলিং। এটা আমাদের হচ্ছে মুখস্থ বিষয়ের কাজ। মুখস্থ করতে হবে কোনো কিছু শুরু করা আর ইডিয়ম অর্থে। এখন এখানে আমাদের ইডিয়ম অর্থে নেই। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তো গেট দ্য বল রোলিং এটা একটা ইডিয়মস, হ্যাঁ, ইডিয়মস থেকে আসছে। এটা মানে হচ্ছে কোনো কিছু শুরু করা, আরম্ভ করা। বলটা ছেড়ে দেওয়া মানে আরম্ভ করা। তো বল নিয়ে খেলা, বল নিয়ে মাঠে যাওয়া, বল করিয়ে নিয়ে যাওয়া, এগুলো এক হবে না, হবে হচ্ছে বাস্তবে কাজটি করা, মূলত কাজটি শুরু করা, আরম্ভ করা। মুখস্থ বিষয়, ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে এসছে, বাগধারা। তিন নাম্বারটা সেন্টেন্স কারেকশন থেকে এসছে, বলছে নিচের কোন বাক্যটি কারেক্ট। Which is the correct sentence? She is capable for holding the task. She is capable of, capable at, capable at. এটা আমাদের প্রিপজিশন থেকে এসেছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, মুখস্থ বিষয়। তো ক্যাপাবল এর পরে হচ্ছে সবসময় প্রিপজিশন অফ বসে। কেপেবল অফ মানে সক্ষম, করতে পারে। তো এটা হচ্ছে শি ইজ কেপেবল অফ হোল্ডিং দ্য টাস্ক, সে কাজটি করতে পারে, সে কাজটি করতে দক্ষ বা সে কাজটি করতে উপযুক্ত। সো এই জন্য উত্তর হচ্ছে বি নাম্বারটা। এটা মুখস্থ যে জানে ইজিলি পেয়ে যাবে, কেপেবল অফ হোল্ডিং দ্য টাস্ক। টপিক হচ্ছে প্রিপজিশন। এরপরে এসছে বেগার্স কান্ট বি চুজার্স। তো এটা আমাদের ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে আসছে। ওই যে বাগধারা পলি বাংলায়, ইংলিশে হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ। তার মানে এখানে মুখস্থ বিষয় থেকে বেশি আসতেছে প্রশ্ন নিটোরে। এটার মানে হচ্ছে ভিক্ষার চাল কারা আর আকারা। এটার আক্ষরিক মানে বেগার্স কান বি চুজার্স, যারা ভিক্ষুক এরা বাছাই করতে পারবে না। ভিক্ষা করতে এসে সাহায্য চেয়ে আমি তাকে 10 টাকা দিলাম, সে যদি বলে না আমাকে 50 টাকা দেন, তাহলে ভাই ভিক্ষা চাওয়ার অর্থ হলো আমি যা দিব সেটাই নিতে হবে, তার কোনো ব্যক্তিগত পছন্দ থাকতে পারবে না, তাহলে তার সাহায্য চাওয়া হলো না। এটার মানে প্রবাদের আক্ষরিক বাংলা মানে হচ্ছে ভিক্ষার চাল কারা আর আকারা। যে ভিক্ষা করতে যে চালটা নিবা সেই চালটা কারা হোক, মানে ভালো হোক আর মন্দ হোক, এটা নিয়ে বাদ বিচার করা যাবে না। তাহলে বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, এরপরে আর একটা ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে আসছে বাগধারা, নাচতে না জানলে উঠান বাঁকা। তো এগুলো আসলে মুখস্থ বিষয়। এর ইংরেজি হচ্ছে ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ ব্লেমস হিজ টুলস। যে যখন সে মানে ঠিক মতো নাচতে না পারে তখন উঠানের দোষ দেয়, যে উঠান ভালো না এই জন্য নাচতে পারিনি, কাজ করতে পারে না মেশিনের দোষ দেয়, অজুহাত দেয়। ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ ব্লেমস হিজ টুলস। সি নাম্বারটা সঠিক উত্তর। এগুলো কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ছে না, জাস্ট মুখস্থ, পারলে টিক চিহ্ন,
না পারলে ভুল হবে। প্রবাদ বাক্য। 6 নাম্বারটা, a drowning man will class a dash। এটাও ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে এসেছে, বাগধারা, প্রবাদ বাক্য। যে যখন এটাকে বাংলায় বলা হচ্ছে শেষ চেষ্টা করা আর কি, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ আমরা বলি না। তো ড্রাউনিং ম্যান মানে হচ্ছে ডুবন্ত মানুষ, ডুবে যাচ্ছে, সেই সময়ও সে একটা খড়কুটো পেলে সেটাও ধরে বাঁচার চেষ্টা করে, যদিও সম্ভব না একটা খড়কুটো ডাল ধরে বেঁচে থাকা, তাও চেষ্টা করে যদি বাঁচা যায়, সর্বশেষ চেষ্টা। তাহলে এটা হবে আ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট আ স্ট্র। তাহলে স্ট্র আছে কোথায়? বি নাম্বারে। তাহলে বি নাম্বারটা সঠিক উত্তর। ওকে, এরপরে আমাদের আরো একটি ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে এসছে। এটা হচ্ছে অ্যাকশন স্পিক্স ড্যাশ দেন দ্য ওয়ার্ডস। এর মানে হচ্ছে কাজেই পরিচয়। হ্যাঁ, চিল্লাইলে লাভ হবে না, কাজের মধ্য দিয়ে পরিচয় হবে কে কতটুকু দক্ষ। তো এটা মুখস্থ বিষয়। অ্যাকশন স্পিক্স লাউডার দেন দ্য ওয়ার্ডস, যে অ্যাকশনই বেশি চিৎকার করে শব্দের চেয়ে। তাহলে ডি নাম্বারটা সঠিক উত্তর। অ্যাকশন স্পিক লাউডার দেন দ্য ওয়ার্ডস। তাহলে এটা আমাদের মুখস্থ বিষয়, যদি মুখস্থ পারি খুব সহজেই উত্তর করতে পারবো। তাহলে আমরা নিটোরে 7টা প্রশ্ন পেলাম এখন পর্যন্ত, এর মধ্যে 7টাই মুখস্থ বিষয়। আচ্ছা, এটা হচ্ছে বিপিটি আমাদের নিটোরে যে 24 সালে যে প্রশ্ন হয়েছে সেখান থেকে আসছে। টু স্টিমুলেট এর ক্লোজ মিনিং কি? এটা চিকিৎসা ক্ষেত্রে মোটামুটি ব্যবহৃত হয়। তো এটা মানে হচ্ছে হঠাৎ করে বৃদ্ধি পাওয়া, রেইজ লেভেল সাইকোলজিক্যাল নার্ভাস, মানে চিকিৎসা ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, হঠাৎ করে কোনো কিছু বেড়ে যাওয়া। তো ওভারকাম, এখানে স্পেলিং মানে ভুল আছে, বি নাম্বারটা অপশন মিলে গেছে। ওভারকাম আছে, টু এক্সাইট আছে, টু পার্টিসিপেট আছে, টু স্টার্ট আছে। তো এক্সাইট মানে হচ্ছে হঠাৎ করে বৃদ্ধি পাওয়া, তাহলে এই নাম্বার তো হবে না। ওভারকাম মানে কাটিয়ে ওঠা, পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা, এক্সাইট মানে হচ্ছে হঠাৎ করে উত্তেজিত হওয়া, বৃদ্ধি পাওয়া, স্টার্ট মানে আরম্ভ করা। স্টিমুলেট মানে হচ্ছে হঠাৎ করে রোগীর অবস্থা বা ফিজিওলজিক্যাল তখন কোনো কিছু ট্রিটমেন্ট দেওয়া হয়, তখন হঠাৎ করে বৃদ্ধি পায় পরিমাণটা, এই জন্য হচ্ছে এক্সাইটটা হচ্ছে কাছাকাছি অর্থ দেয়। তাহলে টু স্টিমুলেটের বাংলা অর্থ হবে টু এক্সাইট। এটাও মুখস্থ বিষয়, আমরা ইডিয়মস এন্ড ফ্রেজে ধরবো, তবে এটা কিন্তু ভিন্ন বছর 2024-এ। ওকে, এরপরে হচ্ছে নিটোরের অন্য প্রশ্ন, which is the opposite word of the proximal। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে কি এমন কেউ আছে যে নিটোরে পরীক্ষা দিবে? আমি আছি ভাই। আচ্ছা, ওকে। তো এগুলো হচ্ছে এই যে নিটোরে হচ্ছে সায়েন্স রিলেটেড, মেডিকেল রিলেটেড প্রশ্নগুলা বেশি আসে, ঠিক আছে? তো যেমন এখানে আছে প্রক্সিমাল। প্রক্সিমাল শব্দের অর্থ কি এখানে কেউ জানে? প্রক্সিমাল হচ্ছে মূলত শরীরের কাছাকাছি কোনো অঙ্গকে বোঝায়, কোনো বিন্দুকে বোঝায়। আর এর অ্যান্টোনিম অপোজিট হচ্ছে দূরবর্তী কোনো অঙ্গকে বোঝায়, ডিস্টাল। প্রক্সিমাল এর অপোজিট হচ্ছে ডিস্টাল, ঠিক আছে? যে দূরত্ববর্তী কোনো অঙ্গকে বোঝায় শরীরে। তাহলে এগুলো মেডিকেল টার্ম, হসপিটালে বেশি ব্যবহৃত হয়। তো এগুলো হচ্ছে নিটোরে পরীক্ষা দিতে গেলে আমাদের এই টার্ম গুলো বেশি আত্মস্থ করতে হবে, আয়ত্ত করতে হবে, ঠিক আছে?
মানে নিটরে মুখস্থ বিষয়ের কাজটা বেশি আমাদের। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং বিএসসি ওখানে হচ্ছে গ্রামাটিক্যাল গুলো থেকেই প্রশ্ন বেশি হচ্ছে। ওকে, এরপরে হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। কাল রাতে আমি বাগানে ঘুমিয়ে পড়েছিলাম বাক্যটির ইংরেজি অনুবাদ ট্রান্সলেশন থেকে এসেছে। তাহলে টপিক গুলো লিখতে হবে। এটা কিন্তু 24-এর প্রশ্ন, 3 নাম্বার ট্রান্সলেশন। I slept in the garden last night. I fell asleep in the garden last night. I was asleep last night. I was sleeping. বাংলা অর্থ হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে I slept অর্থ হচ্ছে আমি ঘুমিয়েছিলাম ইচ্ছাকৃত ভাবে, বাট এখানে তো ইচ্ছাকৃত না, এখানে ঘুমিয়ে পড়ে গেছে অনিচ্ছাসত্ত্ব। তাহলে এই নাম্বারটা মিনিংফুল হয় না। আচ্ছা, আর সি নাম্বারটা হচ্ছে আই ওয়াজ অ্যাসলিপ, আমি ঘুমন্ত ছিলাম, এটাও হবে না। ডি নাম্বার হচ্ছে আমি ঘুমাচ্ছিলাম, এটাও হবে না। বি নাম্বারটা হবে ওকে, আমাদের বি নাম্বারটা হবে, কারণ আই ফেল আসলিপ, আমি ঘুমিয়ে পড়েছিলাম, এটা হচ্ছে ফিল স্লিপ মানে ঘুমিয়ে পড়া। তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ট্রান্সলেশন থেকে এসছে। এরপরে হচ্ছে সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। এটা আমাদের ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে আসছে, বাগধারা বলি বা ইডিয়ম এন্ড ফ্রেজ বলি। তাহলে সঠিক সময় কাজ করার গুরুত্ব নিয়ে, এটার ইংরেজি হচ্ছে আই স্টিচ ইন টাইম সেভস 9। এটা কোথায় আছে? সি নাম্বারে আছে, আই স্টিচ ইন টাইম সেভস 9। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। তাহলে 4-এর সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। ওকে, এরপরে হচ্ছে প্রহিবিটেড মানে হচ্ছে নিষিদ্ধ, অনুমতি নেই, অননুমোদিত। তাহলে 1-এর হচ্ছে খ নাম্বারটা, অনুমোদিত। এরপরে হচ্ছে 2 নাম্বারটা, প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। তাহলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটাও মুখস্থ বিষয়। প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। 3 নাম্বার, fill in the bag with the appropriate given below dash it raining since last evening। তাহলে এটা আসছে আমাদের টেন্স থেকে, কন্টিনিউয়াস, যে গত সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে, চলমান। তাহলে ইট হ্যাজ বিন আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। হ্যাজ হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আইএনজিটা এখানে আছে, আমাদের লাগবে হ্যাজ বিন, ইট আছে, তাহলে বি নাম্বারটা সঠিক উত্তর। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট ইভিনিং। ওকে, এরপরে আমাদের ভোকাবুলারি থেকে এসেছে সেলডম শব্দটার সিনোনিম কি? সেলডম মানে হচ্ছে কদাচিৎ, বিরল, মানে খুবই হয় না বললেই চলে, মানে 100-র মধ্যে 2 বার, 10-এর মধ্যে 1%, 100%-এর মধ্যে 2%। ঠিক আছে, তাহলে এর সিনোনিম হচ্ছে রিয়ালি। সেলডম মানেও কদাচিৎ, বিরল, হয় না বললেই চলে, আর রিয়ালি মানেও হয় না বললেই চলে। তাহলে এটা আসছে ভোকাবুলারি থেকে। এরপরে 5 নম্বরে আয় বুঝে ব্যয় করো, এটা আমাদের প্রবাদ বাক্য, ইডিয়ম এন্ড ফ্রেজ। এর ইংরেজি হচ্ছে কাট ইউর ক্লোথ অ্যাকর্ডিং টু ইউর কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। তাহলে সি নাম্বারটা সঠিক উত্তর, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। কোনটি হৃদরোগ নয়? চিকিৎসা সংক্রান্ত, স্ট্রোক, অ্যানজিনা পেক্টোরিস, এন্ডোকার্ডিটিস, মায়োকার্ডিয়াল ইনফারশন। আমরা জানি স্ট্রোক আসলে ব্রেইন সংক্রান্ত নিউরন গুলোর হয়ে থাকে, বাকি 3টাই হৃদরোগ সংক্রান্ত সমস্যা। ওকে, তাহলে আমাদের স্লাইড শেষ, আমরা সম্পূর্ণ করতে পেরেছি। নিটরের যে প্রশ্নগুলো আমরা পেলাম, আমরা এটা লেখার প্রয়োজন নাই, কারণ আমরা মোটামুটি দেখে ফেলেছি। এখানে মুখস্থ বিষয় প্রশ্নগুলোই অধিকাংশ কি 90% কোশ্চেনই মুখস্থ বিষয়, ইডিয়ম এন্ড ফ্রেজ। তাহলে আমাদের এখানে এটা নিটরের জন্য খুব বড় করে লিখে রাখছি,
idioms and phrase. ওকে, তাহলে আমাদের ক্লাসের আলোচনা শেষ, মানে আমাদের প্রশ্ন বিশ্লেষণ শেষ। আমরা গুরুত্বপূর্ণ টপিক পেয়ে গেছি। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, টেন্স, ভয়েস, ভোকাবুলারি, ইডিয়ম এন্ড ফ্রেজ, প্রিপজিশন, এই কয়টা টপিক। আর নাম্বার, জেন্ডার, আর্টিকেল, এগুলো হচ্ছে অনিয়মিত। মোটামুটি 7-8টা টপিক হচ্ছে আমাদের পড়লেই হয়ে যাচ্ছে, খুব বেশি কিন্তু টপিক না, তাই না? সবাই কি আমার সাথে একমত? জি স্যার। জি। তাহলে মানে পড়া কি অনেক বেশি? একটু সবাই রেসপন্স শুনি, পড়া কি অনেক বেশি? না স্যার, অল্পই আছে। হ্যাঁ, ইজি আছে, তবে একটু ঝামেলা হচ্ছে ভোকাবুলারি, মুখস্থ বিষয়, এখানে একটু মুখস্থ করার বিষয় আছে, একটু পড়তে হবে। আর হচ্ছে প্রিপজিশন, ইডিয়ম, এই 3টা মুখস্থ কাজ অল্প অল্প করে ডেইলি বেসিসে পড়তে হবে। এখন আসি আমরা কিভাবে পড়বো, এটা হচ্ছে ফ্যাক্ট। আমরা তো আইটেম পেলাম পড়ার, মানে কোন কোন টপিক। এখন কিভাবে পড়বো, কোত্থেকে পড়বো, সবচেয়ে জরুরি প্রশ্ন। আমাদের যে গ্রামাটিক্যাল বিষয়গুলো আছে, টপিকগুলো আছে, আমাদের গ্রামাটিক্যাল টপিকগুলো আমরা ক্লাসে প্র্যাকটিস করাবো, রুলস পড়াবো, এতে হয়ে যাবে। বাট মুখস্থ বিষয় কিন্তু আসলে আমাদের পড়ানোর কিছু নাই, এটা মুখস্থ করবার কাজ, এবং প্রতিদিন অল্প অল্প করে মুখস্থ করতে হবে। আর নাইলে মুখস্থ বিষয় ভালো করার কোনোভাবেই সম্ভব না। মুখস্থ বিষয়ে ভালো করার একমাত্র উপায় হচ্ছে প্রতিদিন 5টা করে ভোকাবুলারি, 5টা করে প্রিপজিশন, 5টা করে ইডিয়ম এন্ড ফ্রেজ পড়তে হবে, লেগে থাকতে হবে। অ্যাডমিশনে অনেক মেধাবীরা ভালো করে না, পরিশ্রমীরা ভালো করে। পরিশ্রমী বলতে এই অর্থে বলছি, যারা প্রতিদিন পড়াশোনা করে অল্প অল্প করে। আরেকজন আছে খুব মেধাবী পণ্ডিত, সে কি করে, একদিনে 10 পৃষ্ঠা পড়ে, 1 সপ্তাহ তার খবর থাকে না। উনি আসলে অ্যাডমিশনে ভালো করবেন না, কারণ 10 পৃষ্ঠার মধ্যে 6 পৃষ্ঠাই ভুলে যাবে, 2-1 পৃষ্ঠা মনে থাকবে। আর যে পরিশ্রমী, সে প্রতিদিন 1 পেজ করে পড়তেছে, এবং তার প্রতিদিন পড়াগুলো সে রিভিশন দিচ্ছে। পরের দিন নতুন আরেকটা পেজ পড়ার আগে পুরাতন পেজটা রিভিশন দিয়ে নিচ্ছে, তারপরের দিন নতুন আরেকটু পড়বার পূর্বে পূর্বের দিনের পড়াগুলো রিভিশন দিয়ে নিচ্ছে। রিভিশন দেওয়া এবং নতুন টপিক পড়া, এটা হচ্ছে অ্যাডমিশনে কাজে আসে, কারণ অ্যাডমিশনের সময় অনেক বেশি টপিক পড়তে হয়। তো যদি রিভিশন দেওয়া না হয়, ভুলে যাওয়াটা খুব বেশি স্বাভাবিক। এই জন্য মাথায় রাখতে হবে, আমি আজকে যা পড়বো, কালকে নতুন কিছু পড়বার আগে আমাকে আগের দিনে পড়াটা একবার রিভিশন দিতে হবে, তারপরে নতুন পড়া। এইভাবে রিভিশন প্লাস নতুন পড়া, আগের দিনেরটা রিভিশন, তারপরে নতুন পড়া পড়তে হবে, তাহলে অ্যাডমিশনে পরীক্ষা হলে মনে থাকবে সব। আচ্ছা, আমাদের যে বইটা আছে, আশা করি সবাই সংগ্রহ করেছেন। আর আমাদের বইটা যারা সংগ্রহ করেন নাই, সংগ্রহ করে নেবেন, সেখানে মুখস্থ বিষয়গুলো আছে। লিস্ট ধরে ধরে প্রতিদিন গুনে গুনে 5টা করে পড়তে থাকেন। এখন থেকে পরীক্ষার বাকি আছে কতদিন বলেন তো? ষোলো দিন আছে। আচ্ছা, ভালো একটা সময় বাকি আছে এখনো। আপনি 5টা করে 10টা করে পড়লে, 10টা করে পড়তে পারলে 160টা পড়া হয়ে যাচ্ছে 10 দিনে, 16 দিনে। তো এটা অনেক। 10টা করে পড়েন, ইনশাল্লাহ কমন পাওয়া যাবে আশা করি। তাহলে 10টা করে ভোকাবুলারি একদিনে, 10টা করে প্রিপজিশন, 10টা করে ইডিয়মস এন্ড ফ্রেজ, খুব বেশি কঠিন হবে না। অ্যাডমিশন টাইমে পড়া ছাড়া তো অন্য কোনো কাজ নেই, ভালো করতে হইলে। আর গ্রামার গুলো হচ্ছে আমরা ক্লাসে পড়াবো, এরপরে কোশ্চেন গুলা বইয়ের প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমাদের ক্লাসে প্র্যাকটিস হয়ে যাবে গ্রামার, গ্রামার নিয়ে টেনশন নেই, কমন পড়বে। মুখস্থ বিষয়টা আমার কিছু করার নেই, আপনাদের পরিশ্রম করতে হবে। আশা করি বইটা সংগ্রহ করে নেবেন সবাই, সেখান থেকে মুখস্থ বিষয় পড়তে থাকবেন, আর গ্রামার আমি পড়াবো ক্লাসে। ঠিক আছে? হ্যালো। আচ্ছা, আশা করি আমি সবাইকে বলতে পেরেছি। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, কারো কোনো প্রশ্ন আছে মানে পড়াশোনা সংক্রান্ত, পরীক্ষা সংক্রান্ত প্রশ্নগুলো আমাদের যিনি আছেন দায়িত্বে, উনি শুরুতে বলেছে, উনি বলবেন।
ক্লাস সংক্রান্ত, ইংরেজি পড়া সংক্রান্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা আজকে ক্লাস সংক্রান্ত কোনো প্রশ্ন আছে কিনা? দেখা হচ্ছে, আমরা সেখানে গ্রামার টপিক পড়া শুরু করব। আমরা সেখানে সেন্টেন্স এবং হচ্ছে পার্টস অফ স্পিচ নিয়ে আমরা পড়া শুরু করব। আমাদের পরবর্তী ক্লাসে পার্টস অফ স্পিচ এবং সেন্টেন্স আমরা পড়া আরম্ভ করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।